ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ, চতুর্দশ বল্লী, বেলুর মঠ, 1901 খ্রিস্টাব্দ। শিষ্য: দেশি কবিরাজি ঔষধ বোধহয় আমাদের শরীরের পক্ষে সমধিক উপযোগী। স্বামীজি: আমার মত, কিন্তু একজন সায়েন্টিফিক বর্তমান চিকিৎসা বিজ্ঞান বিশারদ চিকিৎসকের হাতে মরাও ভালো। লেম্যান হাতুড়ে যারা বর্তমান সায়েন্সের কিছুই জানে না, কেবল সেকেলে পাঁজিপুথির দোহাই দিয়ে অন্ধকারে ঢিল ছুটছে, তারা যদি দু চারটে রোগী আরাম করেও থাকে, তবু তাদের হাতে আরোগ্য লাভ আশা করা কিছু নয়। এইরূপ কথাবার্তা চলিয়াছে। এমন সময় স্বামী প্রেমানন্দ স্বামীজির কাছে আসিয়া বলিলেন যে শিষ্য একটা বড় মাছ ঠাকুরের ভোগের জন্য আনিয়াছে, কিন্তু আজ রবিবার, কি করা যাইবে? স্বামীজি বলিলেন, চল কেমন মাছ দেখব। অনন্তর স্বামীজি একটা গরম জামা পরিলেন ও দীর্ঘ একগাছা যষ্টি হাতে লইয়া ধীরে ধীরে নিচের তলায় আসিলেন। মাছ দেখিয়া স্বামীজি আনন্দ প্রকাশ করিয়া বলিলেন, আজই উত্তম করে মাছ রেঁধে ঠাকুরকে ভোগ দে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে অবস্থানকালে কালীমাতার প্রসাদী মাছ মাংস রবিবারে খাইতেন না, সেজন্য মঠে রবিবারে ঠাকুরকে মাছ ভোগ দেওয়া হইত না। স্বামী প্রেমানন্দ ওই কথা স্মরণ করাইয়া তাহাকে বলিলেন, রবিবারে ঠাকুরকে মাছ দেওয়া হয় না যে? তদুত্তরে স্বামীজি বলিলেন, ভক্তের আনিত দ্রব্যে শনিবার রবিবার নেই, ভোগ দিয়ে যা। স্বামী প্রেমানন্দ আর ওজর আপত্তি না করিয়া স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিলেন এবং সেদিন রবিবার সত্ত্বেও ঠাকুরকে মৎস্যভোগ দেওয়া স্থির হইল। মাছ কাটা হইলে ঠাকুরের ভোগের জন্য অগ্রভাগ রাখিয়া দিয়া স্বামীজি ইংরেজি ধরনে রাঁধিবেন বলিয়া কতকটা মাছ নিজে চাহিয়া লইলেন এবং আগুনের তাতে পিপাসার বৃদ্ধি হইবে বলিয়া মঠের সকলে রাঁধিবার সংকল্প ত্যাগ করিতে অনুরোধ করিলেও কোনো কথা না শুনিয়া দুধ, ভার্মিসেলি, দধি প্রভৃতি দিয়া 4-5 প্রকারে ওই মাছ রাঁধিয়া ফেলিলেন। প্রসাদ পাইবার সময় স্বামীজি ওই সকল মাছের তরকারি আনিয়া শিষ্যকে বলিলেন, বাঙাল মৎস্যপ্রিয়, দেখ দেখি কেমন রান্না হয়েছে। ওই কথা বলিয়া তিনি ওই সকল ব্যঞ্জনের বিন্দু বিন্দু মাত্র নিজে গ্রহণ করিয়া শিষ্যকে স্বয়ং পরিবেশন করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে স্বামীজি জিজ্ঞাসা করিলেন, কেমন হয়েছে? শিষ্য বলিল, এমন কখনো খাই নাই। তাহার প্রতি স্বামীজির অপার দয়ার কথা স্মরণ করিয়াই তখন তাহার প্রাণ পূর্ণ। ভার্মিসেলি শিষ্য ইহজন্মে খায় নাই, ইহা কি পদার্থ জানিবার জন্য জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন, ওগুলি বিলিতি কেঁচো, আমি লন্ডন থেকে শুকিয়ে এনেছি। মঠের সন্ন্যাসীগণ সকলে হাসিয়া উঠিলেন। শিষ্য রহস্য বুঝিতে না পারিয়া অপ্রতিভ হইয়া বসিয়া রহিল। কবিরাজি ঔষধের কঠোর নিয়ম পালন করিতে যাইয়া স্বামীজির এখন আহার নাই এবং নিদ্রাদেবী তাহাকে বহুকাল হইল একরূপ ত্যাগই করিয়াছেন, কিন্তু এই অনাহার অনিদ্রাতেও স্বামীজির শ্রমের বিরাম নাই। কয়েকদিন হইল মঠে নূতন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ক্রয় করা হইয়াছে। নূতন ঝকঝকে বইগুলি দেখিয়া শিষ্য স্বামীজিকে বলিল, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। শিষ্য তখন জানে না যে স্বামীজি ওই বইগুলির 10 খণ্ড ইতোমধ্যে পড়িয়া শেষ করিয়া 11 খণ্ডখানি পড়িতে আরম্ভ করিয়াছেন। স্বামীজি
কি বলছিস? এই 10খানি বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞাসা কর, সব বলে দেব। শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি এই বইগুলি সব পড়িয়াছেন? স্বামীজি, না পড়লে কি বলছি? অনন্তর স্বামীজির আদেশ পাইয়া শিষ্য ওই সকল পুস্তক হইতে বাছিয়া বাছিয়া কঠিন কঠিন বিষয় সকল জিজ্ঞাসা করিতে লাগিল। আশ্চর্যের বিষয়, স্বামীজি ওই বিষয়গুলির পুস্তকে নিবদ্ধ মর্ম তো বলিলেনই, তাহার উপর স্থানে স্থানে ওই পুস্তকের ভাষা পর্যন্ত উদ্ধৃত করিয়া বলিতে লাগিলেন। শিষ্য ওই বৃহৎ 10 খণ্ড পুস্তকের প্রত্যেকখানি হইতেই 2-1টি বিষয় জিজ্ঞাসা করিল এবং স্বামীজির অসাধারণ ধী ও স্মৃতিশক্তি দেখিয়া অবাক হইয়া বইগুলি তুলিয়া রাখিয়া বলিল, ইহা মানুষের শক্তি নয়। স্বামীজি, দেখলি, একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। শ্রুতিধর স্মৃতিধর হয়। এই ব্রহ্মচর্যের অভাবেই আমাদের দেশের সব ধ্বংস হয়ে গেল। শিষ্য, আপনি যাহাই বলুন মহাশয়, কেবল ব্রহ্মচর্য রক্ষার ফলে এরূপ অমানসিক শক্তির কখনোই স্ফুরণ সম্ভবে না। আরও কিছু চাই। উত্তরে স্বামীজি আর কিছু বলিলেন না। অনন্তর স্বামীজি সর্বদর্শনের কঠিন বিষয় সকলের বিচার ও সিদ্ধান্তগুলি শিষ্যকে বলিতে লাগিলেন। অন্তরে অন্তরে ওই সিদ্ধান্তগুলি প্রবেশ করাইয়া দিবার জন্যই যেন আজ তিনি ওইগুলি ওইরূপ বিশদভাবে তাহাকে বুঝাইতে লাগিলেন। এইরূপ কথাবার্তা চলিয়াছে। এমন সময় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির ঘরে প্রবেশ করিয়া শিষ্যকে বলিলেন, তুই তো বেশ, স্বামীজির অসুস্থ শরীর, কোথায় গল্প সল্প করে স্বামীজির মন প্রফুল্ল রাখবি তা না, তুই কিনা ওইসব জটিল কথা তুলে স্বামীজিকে বকাচ্ছিস। শিষ্য অপ্রস্তুত হইয়া আপনার ভ্রম বুঝিতে পারিল, কিন্তু স্বামীজি ব্রহ্মানন্দ মহারাজকে বলিলেন, নে রেখে দে তোদের কবিরাজি নিয়ম ফিয়ম, এরা আমার সন্তান, এদের সদুপদেশ দিতে দিতে আমার দেহটা যায় তো বয়ে গেল। শিষ্য কিন্তু অতপর আর কোনো দার্শনিক প্রশ্ন না করিয়া বাঙাল দেশীয় কথা লইয়া হাসি তামাশা করিতে লাগিল। স্বামীজিও শিষ্যের সঙ্গে রঙ্গরহস্যে যোগ দিলেন। কিছুকাল এইরূপে কাটাইবার পর বঙ্গসাহিত্যে ভারতচন্দ্রের স্থান সম্বন্ধে প্রসঙ্গ উঠিল। ওই বিষয়ের অল্প স্বল্প যাহা মনে আছে তাহাই এখানে দিতেছি। প্রথম হইতে স্বামীজি ভারতচন্দ্রকে লইয়া নানা ঠাট্টা তামাশা আরম্ভ করিলেন এবং তখনকার সামাজিক আচার ব্যবহার বিবাহ সংস্কারাদি লইয়াও নানারূপ ব্যঙ্গ করিতে লাগিলেন এবং সমাজে বাল্যবিবাহ প্রচলন সমর্থনকারী ভারতচন্দ্রের কুরুচি ও অশ্লীলতাপূর্ণ কাব্যাদি বঙ্গদেশ ভিন্ন অন্য কোনো দেশের সভ্য সমাজে প্রশ্রয় পায় নাই বলিয়া অভিমত প্রকাশ করিলেন। বলিলেন, ছেলেদের হাতে ওইসব বই যাতে না পড়ে তাই করা উচিত। পরে মাইকেল মধুসূদন দত্তের কথা তুলিয়া বলিলেন, ওই একটা অদ্ভুত জিনিয়াস মনস্বী ব্যক্তি তোদের দেশে জন্মেছিল। মেঘনাদ বধের মতো দ্বিতীয় কাব্য বাংলা ভাষাতে তো নাই, সমগ্র ইউরোপেও অমন একখানা কাব্য ইদানিং পাওয়া দুর্লভ। শিষ্য বলিল, কিন্তু মহাশয়, মাইকেল বড়ই শব্দাড়ম্বর প্রিয় ছিলেন বলিয়া বোধ হয়। স্বামীজি, তোদের দেশে কেউ একটা কিছু নতুন করলেই তোরা তাকে তাড়া করিস। আগে ভালো করে দেখ লোকটা কি বলছে। তা না, যাই কিছু আগেকার মতো না হলো অমনি দেশের লোকে তার পিছু লাগলো। এই মেঘনাদবধ কাব্য যা তোদের বাংলা ভাষার মুকুটমণি, তাকে অপদস্থ করতে কিনা ছুঁচোবধ কাব্য লেখা হলো। তা যত পারিস লেখ না, তাতে কি? সেই মেঘনাদবধ কাব্য এখনও হিমাচলের ন্যায় অটলভাবে দাঁড়িয়ে আছে।
কিন্তু তার খুঁত ধরতেই যারা ব্যস্ত ছিলেন সেই ক্রিটিকদের মত ও লেখাগুলো কোথায় ভেসে গেছে। মাইকেল নতুন ছন্দে ওজস্বিনী ভাষায় যে কাব্য লিখে গেছেন তা সাধারণে কি বুঝবে? এই যে জিসি কেমন নতুন ছন্দে কত চমৎকার চমৎকার বই আজকাল লিখছে, তা নিয়েও তোদের অতিবুদ্ধি পণ্ডিতগণ কত ক্রিটিসাইজ করছে, দোষ ধরছে। জিসি কি তাতে ভ্রুক্ষেপ করে? পরে লোকে ওই সকল পুস্তক অ্যাপ্রিসাইট করবে। এইরূপে মাইকেলের কথা হইতে তিনি বলিলেন, যা নিচে লাইব্রেরি থেকে মেঘনাদবধ কাব্যখানা নিয়ে আয়। শিষ্য মঠের লাইব্রেরি থেকে মেঘনাদবধ কাব্য লইয়া আসিলে বলিলেন, পরদিকি কেমন পড়তে জানিস? শিষ্য বই খুলিয়া প্রথম স্বর্গের খানিকটা সাধ্যমতো পড়িতে লাগিল, কিন্তু পড়া স্বামীজির মনোমতো না হওয়ায় তিনি ওই অংশটি পড়িয়া দেখাইয়া শিষ্যকে পুনরায় উহা পড়িতে বলিলেন। শিষ্য এবার অনেকটা কৃতকার্য হইল দেখিয়া প্রসন্ন মুখে জিজ্ঞাসা করিলেন, বল দেখি এই কাব্যের কোন অংশটি সর্বোৎকৃষ্ট? শিষ্য কিছুই না বলিতে পারিয়া নির্বাক হইয়া রহিয়াছে দেখিয়া স্বামীজি বলিলেন, যেখানে ইন্দ্রজিৎ যুদ্ধে নিহত হয়েছে, মন্দোদরী শোকে মুহ্যমানা হয়ে রাবণকে যুদ্ধে যেতে নিষেধ করছে, কিন্তু রাবণ পুত্রশোক মন থেকে জোর করে ঠেলে ফেলে মহাবীরের ন্যায় যুদ্ধে কৃতসংকল্প, প্রতিহিংসা ও ক্রোধানলে স্ত্রী পুত্র সব ভুলে যুদ্ধের জন্য বহির্গমনমুখ, সেই স্থান হচ্ছে কাব্যের শ্রেষ্ঠ কল্পনা। যা হবার হোকগে, আমার কর্তব্য আমি ভুলব না, এতে দুনিয়া থাক আর যাক, এই হচ্ছে মহাবীরের বাক্য। মাইকেল সেইভাবে অনুপ্রাণিত হয়ে কাব্যের ওই অংশ লিখেছিলেন। এই বলিয়া স্বামীজি সে অংশ বাহির করিয়া পড়িতে লাগিলেন। স্বামীজি সেই বীর দর্পোদ্যত পঠনভঙ্গি আজও শিষ্যের হৃদয়ে জ্বলন্ত জাগরুক রহিয়াছে। পঞ্চদশ বল্লী, স্থান বেলুড় মঠ, বর্ষ 1901 খ্রিস্টাব্দ। বিষয়, আত্মা অতি নিকটে রহিয়াছেন, অথচ তাহার অনুভূতি সহজে হয় না কেন? অজ্ঞানাবস্থা দূর হইয়া জ্ঞানের প্রকাশ হইলে জীবের মনে নানা সন্দেহ প্রশ্নাদি আর ওঠে না। স্বামীজির ধ্যান তন্ময়তা। স্বামীজির এখনও একটু অসুখ আছে। কবিরাজি ঔষধে অনেক উপকার হইয়াছে। মাসাধিক শুধু দুধ পান করিয়া থাকায় স্বামীজির শরীরে আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে এবং তাহার সুবিশাল নয়নের জ্যোতি অধিকতর বর্ধিত হইয়াছে। আজ 2 দিন হইল শিষ্য মঠেই আছে, যথাসাধ্য স্বামীজির সেবা করিতেছে। আজ অমাবস্যা। শিষ্য নির্ভয়ানন্দ স্বামীর সহিত ভাগাভাগি করিয়া স্বামীজির রাত্রি সেবার ভার লইবে স্থির হইয়াছে। এখন সন্ধ্যা হইয়াছে। স্বামীজির পদসেবা করিতে করিতে শিষ্য জিজ্ঞাসা করিল, মহাশয়, যে আত্মা সর্বগ সর্বব্যাপী, অনুপরমাণুতে অনুস্যুত ও জীবের প্রাণের প্রাণ হইয়া তাহার এত নিকটে রহিয়াছেন, তাহার অনুভূতি হয় না কেন? স্বামীজি, তোর যে চোখ আছে তা কি তুই জানিস? যখন কেহ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয়। আবার চোখে বালি পড়ে যখন চোখ করকর করে তখন চোখ যে আছে তা ঠিক ঠিক ধারণা হয়। সেইরূপ অন্তর হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয় সহজে বোধগম্য হয় না। শাস্ত্র বা গুরুমুখে শুনে খানিকটা ধারণা হয় বটে, কিন্তু যখন সংসারের তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয় ব্যথিত হয়, যখন আত্মীয় স্বজনের বিয়োগে
জীব আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে, যখন ভাবী জীবনের দূরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয়, তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয়। এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল, কিন্তু ধারণা থাকা চাই। দুঃখ পেতে পেতে কুকুর বেড়ালের মতো যারা মরে, তারা কি আর মানুষ? মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাতে অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মরতিপর হয়। মানুষে ও অন্য জীব জানোয়ারে এইটুকু প্রভেদ, যে জিনিসটা যত নিকটে হয় তার তত কম অনুভূতি হয়। আত্মা অন্তর হতে অন্তরতম, তাই অমনস্ক চঞ্চল চিত্ত জীব তার সন্ধান পায় না, কিন্তু সমনস্ক শান্ত ও জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগৎ উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয়। তখনই সে আত্মজ্ঞান লাভ করে এবং আমি সেই আত্মা, তত্ত্বম অসি, শ্বেতকেত প্রভৃতি বেদের মহাবাক্য সকল প্রত্যক্ষ অনুভব করে। বুঝলি? परतत्ते सदा लीनो रामकृष्ण समज्ञया यो धर्मस्थापनरतो वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।